বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজেদা চৌধুরী, প্রভাষক ব্যবস্থাপনা, লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ, লালবাগ, ঢাকা। শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমরা পড়ব তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ফিনান্স, ব্যাংকিং ও বীমা প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় দীর্ঘমেয়াদী অর্থায়ন। এই অধ্যায়টি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তোমাদের যে সামনে বোর্ড পরীক্ষা আছে, সেই পরীক্ষায় তোমাদের এই অধ্যায় থেকে অবশ্যই সৃজনশীল প্রশ্ন আসবে। তো যেহেতু পরীক্ষায় প্রশ্ন আসবে, পাশাপাশি এই অধ্যায় সম্পর্কে আমাদের জানতে হবে, তাই আমাদেরকে এই অধ্যায়ের জ্ঞান ও অনুধাবনের জন্য কিছু বিষয়বস্তু খুব ভালো করে জানা প্রয়োজন। পাশাপাশি অধ্যায় সম্পর্কে বেসিক ধারণা লাভের জন্য কিন্তু এই বিষয়গুলো আমাদের জানতে হবে। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়ন কি, দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসগুলো কি কি, বন্ড কি ব্যাখ্যা করো, বন্ডের শ্রেণীবিভাগ ব্যাখ্যা করো। তো এই চারটি বিষয়বস্তু সম্পর্কে আলোচনার পাশাপাশি কিন্তু ক্লাসের ভিতরে আরও অনেক খুঁটিনাটি বিষয়গুলো আমরা প্রাসঙ্গিকভাবে আলোচনা করব। তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখলে সবগুলো বিষয়বস্তু তোমরা বুঝতে পারবে আশা করি। তো চলো আমরা আমাদের আলোচনা শুরু করি। প্রথমেই আসো দীর্ঘমেয়াদী অর্থায়ন। তো আমি এর একটু প্রেক্ষাপটটা বলতে চাই। তোমরা নবম দশম শ্রেণীতে যখন দ্বিতীয় অধ্যায় বা অর্থায়নের উৎস অধ্যায়টি পড়েছো, তখন তোমরা জেনেছো যে মেয়াদের ভিত্তিতে সাধারণত তিনটা ভিত্তিতে অর্থায়নের উৎসকে বিভক্ত করা হয়েছে, যথা স্বল্পমেয়াদী, মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী। তো সাধারণত দেখা যায় যে 1 বছরের কম সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে স্বল্পমেয়াদী অর্থায়ন বলে, আর 1 থেকে 5 বছর মেয়াদের জন্য যে অর্থায়ন করা হয় তাকে মধ্যমেয়াদী অর্থায়ন বলে, আর সাধারণত 5 বছর বা 7 বছরের অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় বা অর্থ সংগ্রহ ও ব্যবহার করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। তাহলে দীর্ঘমেয়াদী অর্থায়নের মেয়াদকাল হলো 5 বছর বা ততোর্ধ্ব সময়কাল। আমরা সাধারণত 20 বছর পর্যন্ত এর সর্বোচ্চ সীমা নির্ধারণ করে থাকি। এবার আসো দীর্ঘমেয়াদী অর্থায়নের আরও কিছু সংজ্ঞা আমরা একটু জেনে নেই। স্থায়ী সম্পদ ক্রয় বা দীর্ঘমেয়াদী প্রকল্পে বিনিয়োগের জন্য যে অর্থায়ন প্রয়োজন হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। এরপরে আরও আমরা যেভাবে দীর্ঘমেয়াদী অর্থায়নকে সংজ্ঞায়িত করতে পারি সেটি হলো দীর্ঘমেয়াদী প্রয়োজন মেটানোর জন্য ব্যবসায় প্রতিষ্ঠান যে অর্থ বা ঋণ সংগ্রহ করে তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। দেখো, ব্যবসায় প্রতিষ্ঠানে কিন্তু সর্বদা চলতি ব্যয় এবং স্থায়ী ব্যয় দুই ধরনের ব্যয় হয়ে থাকে, আর এই দুই ধরনের ব্যয় নির্বাহের জন্য ব্যবসায়ী সার্বক্ষণিক তার বিভিন্ন ধরনের অর্থায়ন প্রক্রিয়া প্রচলন রাখে। তো এক্ষেত্রে স্বল্পমেয়াদী অর্থায়ন দ্বারা চলতি সম্পত্তি খাতে ব্যয়গুলো সম্পাদন করা হয়, আর দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পদ ব্যয়ের জন্য এই দীর্ঘমেয়াদী অর্থায়নের প্রয়োজন হয়। তা আমরা আসো দীর্ঘমেয়াদী অর্থায়নের বৈশিষ্ট্যগুলো একটু জেনে নেই। দীর্ঘমেয়াদী অর্থায়নের সংজ্ঞা থেকে আমরা জেনেছি যে মেয়াদকাল হলো 5 থেকে 7 বছরের অধিক সময়কাল। তারপরে দীর্ঘমেয়াদী অর্থায়ন যেহেতু দুইটা উৎস থেকে নেওয়া যায়, অভ্যন্তরীণ উৎস এবং বহিস্থ উৎস, সেক্ষেত্রে এটি যখন বহিস্থ উৎস থেকে নেওয়া হয় তো বহিস্থ উৎসের মূল উৎসই হচ্ছে ঋণ বা ইজারা। তো এই যে ঋণ নেওয়া হয় এই ঋণটা সবসময় জামানতযোগ্য হয়ে থাকে, জামানতবিহীনও হতে পারে, তবে সাধারণত দীর্ঘমেয়াদী অর্থায়নের ক্ষেত্রে ঋণটা জামানতযোগ্য হয়ে থাকে। তারপরে আসো বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান এই ধরনের ঋণ ব্যবহার করে থাকে। আসলে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায় প্রতিষ্ঠানের পক্ষে এই ধরনের দীর্ঘমেয়াদী ঋণ নিয়ে ব্যবসায় পরিচালনা করা খুবই কষ্টসাধ্য কাজ। বড় বড় বৃহদায়তন ব্যবসায় প্রতিষ্ঠানগুলো এই ধরনের ঋণ ব্যবহার করে থাকে। দীর্ঘমেয়াদী অর্থায়নের ঋণ ও ইজারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা ঋণ সম্পর্কে জেনেছো, বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের কাছ থেকে দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহ করা হলে সুদের বিনিময়ে সেটাকে আমরা ঋণ বলে থাকি। আর ইজারা হলো দীর্ঘমেয়াদের জন্য কোনো স্থায়ী সম্পত্তি ভাড়া নেওয়া। তো এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী অর্থায়নের ঋণ ও ইজারা খুব গুরুত্বপূর্ণ উৎস বলে বিবেচিত হয়। তারপরে দীর্ঘমেয়াদী ঋণের আর্থিক দলিল থাকে। তো দীর্ঘমেয়াদী ঋণ যেহেতু দীর্ঘদিনের জন্য নেওয়া হয় এবং বড় অঙ্কের অর্থ এক্ষেত্রে ঋণ নেওয়া হয়, তাই এর একটি দলিল থাকে। এই দলিলগুলোকে আমরা বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি নামে অভিহিত করে থাকি। এবার আসো দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস।
তো দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎসকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস, আরেকটি হচ্ছে বাহ্যিক উৎস। এখন আসো অভ্যন্তরীণ উৎস কাকে বলে। কোনো ব্যবসায় প্রতিষ্ঠান নিজস্ব সম্পদ থেকে বা প্রতিষ্ঠানের ভিতর থেকে যে অর্থায়ন করে তাকে অভ্যন্তরীণ উৎস বলে। দীর্ঘমেয়াদী অর্থায়নের অভ্যন্তরীণ উৎসগুলো হচ্ছে মালিকানা মূলধন, সংরক্ষিত মুনাফা এবং অবচয় তহবিল। আমরা জানি যে যে কোনো প্রতিষ্ঠানের গঠনের জন্য মালিক কিন্তু প্রাথমিক মূলধনটি সরবরাহ করে থাকে। তো প্রাথমিকভাবে ব্যবসায়ের বা কোম্পানির উদ্যোক্তাগণ যে মূলধন সরবরাহ করে তাকে মালিকানা মূলধন বলে। এখন দেখো উদ্যোক্তা কাকে বলে, যারা কোনো ব্যবসা গঠনের প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেন বা প্রাথমিক মানে কার্যক্রম শুরু করেন তাদেরকেই বলা হয় উদ্যোক্তা। আর উদ্যোক্তাগণ যে মূলধন সরবরাহ করে তাকেই বলা হয় মালিকানা মূলধন। এক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যবসা সংগঠনের প্রকৃতি ভেদে মূলধন সরবরাহ করা হয়। আমরা জানি যে মালিকানার ভিত্তিতে ব্যবসা সংগঠনগুলো বিভিন্ন রকম হয়ে থাকে, যেমন এক মালিকানা ব্যবসায়, অংশীদারি ব্যবসায়, যৌথ মূলধনী ব্যবসায়, রাষ্ট্রীয় ব্যবসায়, সমবায় সংগঠন ইত্যাদি। তো এক মালিকানা ব্যবসার ক্ষেত্রে দেখা যায় যেহেতু মালিক একজন, সেক্ষেত্রে মালিক একাই ব্যবসায়ের যাবতীয় মূলধন সরবরাহ করে থাকে। তারপরে অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে আমরা জানি যে সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ 20 জন। আর অংশীদারি ব্যবসায়টি যদি ব্যাংকিং অংশীদারি ব্যবসায় হয় তাহলে সর্বোচ্চ সদস্য সংখ্যা হয় 10 জন। তো এই সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 20 জন মালিক মিলেই অংশীদারি ব্যবসায়ের মূলধন সরবরাহ করে থাকে। এরপরে আসো যৌথ মূলধনী ব্যবসায় বা কোম্পানি ব্যবসায়। আমরা জানি যে কোম্পানি হলো কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট ও চিরন্তন অস্তিত্ব বিশিষ্ট ব্যবসা সংগঠন। তো কোম্পানিকে আমরা সাধারণত দুই ভাগে ভাগ করে থাকি, একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আরেকটি হলো পাবলিক লিমিটেড কোম্পানি। প্রাইভেট লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 2 জন এবং সর্বোচ্চ 50 জন। পাবলিক লিমিটেড কোম্পানির সর্বনিম্ন সদস্য সংখ্যা 7 জন এবং সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা সীমাবদ্ধ। তো কোম্পানি যেই ধরনেরই হোক না কেন, কোম্পানি গঠনের ক্ষেত্রে যারা প্রাথমিক উদ্যোগ গ্রহণ করেন, অর্থাৎ প্রাইভেট লিমিটেড হলে সর্বনিম্ন 2 জন আর পাবলিক লিমিটেড হলে সর্বনিম্ন 7 জন উদ্যোক্তা যে মূলধন সরবরাহ করেন তাকেই বলা হয় মালিকানা মূলধন। এছাড়া আছে রাষ্ট্রীয় ব্যবসায়। তো রাষ্ট্রীয় ব্যবসায় বলতে আমরা সাধারণত রাষ্ট্র কর্তৃক গঠিত, নিয়ন্ত্রিত, পরিচালিত ব্যবসা সংগঠনকে বুঝে থাকি। আর রাষ্ট্রীয় ব্যবসার মালিক হলো সরকার। তো যেহেতু রাষ্ট্রীয় ব্যবসায়ের মালিকানা সরকারের, তাই রাষ্ট্রীয় ব্যবসায়ের যাবতীয় মূলধনের সরবরাহ করে থাকে রাষ্ট্র বা সরকার। এবার আসো সংরক্ষিত মুনাফা কাকে বলে। তো যৌথ মূলধনী কোম্পানির মুনাফার যে অংশ শেয়ার হোল্ডারদের মাঝে বন্টন না করে ব্যবসায় রেখে দেওয়া হয় তাকে সংরক্ষিত মুনাফা বলে। আমরা জানি যে যৌথ মূলধনী বা কোম্পানির ক্ষেত্রে যত মুনাফা অর্জিত হয় সম্পূর্ণ অংশটা শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করা হয় না। কিছু অংশ একটি তহবিলে রেখে দেওয়া হয় আর কিছু অংশ লভ্যাংশ আকারে শেয়ার হোল্ডারদের মাঝে বিতরণ করে দেওয়া হয়। তো যেই অংশটা বিতরণ না করে একটি তহবিলে রেখে দেওয়া হয় সেই মুনাফাটাকে বলা হয় সংরক্ষিত মুনাফা। আর সংরক্ষিত মুনাফা ব্যবসার নগদ প্রবাহ এবং বিনিয়োগ বৃদ্ধি করে থাকে। সংরক্ষিত মুনাফা বিভিন্ন নামে থাকতে পারে, যেমন সংরক্ষিত তহবিল, সঞ্চিতি তহবিল, লভ্যাংশ সমতাকরণ তহবিল, নিমজ্জিত তহবিল, কর সঞ্চিতি তহবিল ইত্যাদি। তো সঞ্চিতি তহবিল কাকে বলে? যে সংরক্ষিত মুনাফার যে তহবিলটি একটি নির্দিষ্ট তহবিলে সংরক্ষিত রাখা হয় তাকে বলা হয় সঞ্চিতি তহবিল। আর লভ্যাংশ সমতাকরণ তহবিল হলো, দেখা যায় যে প্রত্যেক বছর কোম্পানির কিন্তু সমপরিমাণ মুনাফা অর্জিত হয় না, কিন্তু মুনাফা প্রদান বা লভ্যাংশ প্রদানের সাথে কিন্তু কোম্পানির সুনাম জড়িত। আর কোম্পানির সুনাম যাতে ক্ষুণ্ণ না হয় এই জন্য মুনাফা অর্জিত হোক বা না হোক শেয়ার হোল্ডারদেরকে প্রত্যেক বছর একটি নির্দিষ্ট হারে লভ্যাংশ ঘোষণা করা হয়। আর এই লভ্যাংশ ঘোষণা করার জন্যই মূলত এই লভ্যাংশ সমতাকরণ তহবিলটা গঠন করা হয়, যেখান থেকে কোনো বছর মুনাফার পরিমাণ কম অর্জিত হলেও যাতে লভ্যাংশ দিয়ে শেয়ার হোল্ডারদেরকে সন্তুষ্ট রাখা যায়। তারপরে আসো নিমজ্জিত তহবিল। অনেক সময় দেখা যায় যে হঠাৎ করে বা তাৎক্ষণিকভাবে কোম্পানির বিভিন্ন ধরনের তহবিলের প্রয়োজন হতে পারে, তাই কোম্পানি এই নিমজ্জিত বা সিঙ্কিং ফান্ডে তো অর্থ সংরক্ষণ করে থাকে, যেটিকে আমরা নিমজ্জিত তহবিল বলে থাকি। এরপরে আসে কর সঞ্চিতি তহবিল।
তো কর আমরা জানি যে কোম্পানিকে প্রত্যেক বছর সরকারকে একটি নির্দিষ্ট হারে কর দিতে হয়, আর কোম্পানি এই কর প্রদানের জন্য একটি তহবিল গঠন করে থাকে যাকে বলা হয় কর সঞ্চিতি তহবিল, এবং কর দেওয়ার প্রয়োজন হলে তখন এই কর সঞ্চিতি তহবিল থেকে কোম্পানিগুলো তাদের কর প্রদান করে থাকে সরকারকে। তো এই হয়ে গেল আমাদের সংরক্ষিত মুনাফা, এটিও আমাদের মালিকানা মূলধন বা অভ্যন্তরীণ উৎসের একটি অন্যতম উৎস। তো এরপরে আছে অবচয় তহবিল, এটিও অভ্যন্তরীণ উৎস। অবচয় কাকে বলে দেখো, আমরা জানি যে কোনো স্থায়ী সম্পত্তি দীর্ঘদিন ব্যবহার করলে তার একটি ক্ষয় বা মূল্যের অবনতি হয়। তো ব্যবহারজনিত কারণে সম্পত্তির মূল্যের অবনতিকে অবচয় বলে। যেমন তুমি যদি একটা ফ্যান 3,000 টাকা দিয়ে কিনো, 1 বছর পরে কি 3,000 টাকায় বিক্রি করা যাবে? যাবে না। দেখা যায় 1500 টাকায়ও কেউ কিনতে চাবে না। তো 3,000 টাকার ফ্যান যদি 1 বছর পরে 1500 টাকা মূল্য হয়ে যায়, তাহলে বাকি 1500 টাকা কি হলো? এক্ষেত্রে অবচয় হিসেবে আমরা ধরে নিলাম যে ব্যবহারজনিত মূল্যের অবনতি, অর্থাৎ সম্পত্তি ব্যবহারের বার্ষিক চার্জ হলো অবচয়। ব্যবসায় যে স্থায়ী সম্পত্তি ব্যবহার করা হয় তার উপর প্রতি বছর একটি নির্দিষ্ট হারে অবচয় ধার্য করা হয়, যাতে নির্দিষ্ট সময় পরে ওই সম্পত্তি প্রতিস্থাপন করা যায়। যে তহবিলে ধার্যকৃত অবচয়ের অর্থ জমা রাখা হয় তাকে অবচয় তহবিল বলে। তো যখন ব্যবসায়ের স্থায়ী সম্পত্তির কোনো প্রতিস্থাপন অথবা মেরামত অথবা পুনরায় ক্রয় ইত্যাদির প্রয়োজন হয়, তখন এই অবচয় তহবিল থেকে অর্থ নিয়ে ব্যবসায় অর্থায়ন করে থাকে। এরপরে আসো বাহ্যিক উৎস। তো এতক্ষণ আমরা অভ্যন্তরীণ উৎসগুলো নিয়ে আলোচনা করেছি। এখন আসো দীর্ঘমেয়াদী তহবিল বাহ্যিক উৎসগুলো কি কি। কোনো ব্যবসায় প্রতিষ্ঠান নিজস্ব সম্পদ থেকে বা প্রতিষ্ঠানের ভিতর থেকে অর্থায়ন না করে বাহিরের কোনো প্রতিষ্ঠান থেকে অর্থায়ন করলে তাকে বাহ্যিক উৎস বা বহিস্থ উৎস বলে। দীর্ঘমেয়াদী অর্থায়নের বাহ্যিক উৎসগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক উৎস এবং অপ্রাতিষ্ঠানিক উৎস। তো এখানে প্রাতিষ্ঠানিক উৎস বলতে আমরা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে যে অর্থায়ন করা হয় সেগুলোকে বুঝি, যেমন ব্যাংক, বিমা বা বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান। বাংলাদেশে অনেক বাণিজ্যিক ব্যাংক আছে, যেমন সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক ইত্যাদি। এছাড়াও বিশেষায়িত ব্যাংক আছে, যেমন শিল্প ব্যাংক, কৃষি ব্যাংক, তারপরে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড বা বিডিবিএল ইত্যাদি। এই সকল প্রতিষ্ঠানগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থায়নের বাহ্যিক উৎসের প্রাতিষ্ঠানিক উৎস। আর অপ্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে যেগুলো প্রতিষ্ঠান নয়, বাট এগুলো থেকেও কিন্তু দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করা যায়, যেমন শেয়ার, তারপরে ঋণপত্র বা ডিভেঞ্চার, বন্ড ইত্যাদি। এগুলোর মাধ্যমেও কিন্তু একটি প্রতিষ্ঠান তাদের অপ্রাতিষ্ঠানিক উৎস হিসাবে দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করতে পারে। এবার আসো বন্ড কাকে বলে। তো বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণ সংগ্রহ করার হাতিয়ার, যা বিক্রি করে কোম্পানি দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করে। এখানে আমাদের বাংলাদেশের 100 টাকা মূল্যের একটি প্রাইজ বন্ডের ছবি দেওয়া আছে, আর এখানে স্ট্যান্ডার্ড অয়েল ট্রাস্টের একটি বন্ডের ছবি দেওয়া আছে। তো এই ধরনের বন্ড বা সিকিউরিটিসগুলো বিক্রি করে সাধারণত কোম্পানিগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহ করে থাকে। এছাড়াও আমরা বন্ডকে এভাবেও সংজ্ঞায়িত করতে পারি: ঋণ গ্রহীতা ও ঋণদাতার মধ্যে ঋণের অর্থ পরিশোধের নিশ্চয়তা, সুদের হার, পরিশোধের তারিখ উল্লেখ করে যে ঋণের দলিল প্রণয়ন করা হয় তাকে বন্ড বলে। তো এই সংজ্ঞাগুলো থেকে আমরা বন্ডের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করতে পারি, যেমন বন্ড হলো দীর্ঘমেয়াদী ঋণের দলিল। বন্ড জামানতযুক্ত বা জামানতবিহীন হতে পারে। বড় বড় ব্যবসায় প্রতিষ্ঠান বা কোম্পানি বন্ড ইস্যু করে থাকে। বন্ড দীর্ঘমেয়াদী আর্থিক দলিল। বন্ডের উপর নির্দিষ্ট হারে সুদ পাওয়া যায়। বন্ডের মূল্য পরিশোধের সময় নির্দিষ্ট থাকে। এবার আসো বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ। তো আমরা বন্ড এর কথা বললাম যে বন্ড হচ্ছে দীর্ঘমেয়াদী ঋণের দলিল, এটি জামানতযুক্ত বা জামানতবিহীন হতে পারে। এখন দেখো কারা এই বন্ড ইস্যু করতে পারে। যে সকল প্রতিষ্ঠান বন্ড ইস্যু করে তাদেরকে বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ বলে। বন্ড ইস্যুকারী কর্তৃপক্ষ হলো সরকার, কোম্পানি বা কর্পোরেশন, বৈদেশিক সরকার বা কোম্পানি, মিউনিসিপাল কর্তৃপক্ষ, সরকারের অনুমতি সাপেক্ষে যে কোনো প্রতিষ্ঠান। তো এখানে সরকার আমরা জানি যে একটি দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রের হচ্ছে সরকার। তো সরকার ইচ্ছা করলে বন্ড ইস্যু করতে পারে তার দীর্ঘমেয়াদী তহবিলের প্রয়োজন মেটানোর জন্য। বিভিন্ন ধরনের কোম্পানি বা কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বন্ড ইস্যু করতে পারে। বৈদেশিক সরকার বা কোম্পানিও ইচ্ছা করলে বন্ড ইস্যু করতে পারে। মিউনিসিপাল বা পৌরসভা কর্তৃপক্ষ বন্ড ইস্যু করতে পারে। এছাড়া সরকারের অনুমতি নিয়ে যে কোনো প্রতিষ্ঠান বন্ড ইস্যু করতে পারে।
এবার আসো বন্ডের শ্রেণীবিভাগ। তো বন্ডকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়, এর প্রকৃতি, প্রয়োজন ইত্যাদির উপর ভিত্তি করে বন্ডকে আমরা যে কয় ভাগে ভাগ করতে পারি তার মধ্যে প্রথমে আছে ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে। তো ইস্যুকারী প্রতিষ্ঠানের ভিত্তিতে ট্রেজারি বন্ড, কর্পোরেট বন্ড, মিউনিসিপাল বন্ড, বিদেশি বন্ড ইত্যাদি বন্ড দেখা যায়। এছাড়া জামানতের ভিত্তিতে আছে জামানতযুক্ত বন্ড, জামানতবিহীন বন্ড। তারপরে পরিশোধের ভিত্তিতে আছে পরিশোধযোগ্য বন্ড, অপরিশোধযোগ্য বন্ড। এরপরে আছে বিবিধ বন্ড, যেমন কুপন বন্ড, জিরো কুপন বন্ড, অসীম বন্ড, জাঙ্ক বন্ড, পুট বন্ড, আই বন্ড, কল বন্ড ইত্যাদি। তো আমরা এগুলোর মধ্যে থেকে সবগুলোর ব্যাখ্যাগুলো না দিলেও যেগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ বা যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা এখন আলোচনা করব। তো আসো ট্রেজারি বন্ড কাকে বলে? কোনো দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী বন্ডকে ট্রেজারি বন্ড বলে। একটি দেশের সরকার প্রয়োজনে বন্ড ইস্যু করতে পারে। ট্রেজারি বন্ড বিভিন্ন মেয়াদের হতে পারে। সাধারণত দেশের সরকারের দীর্ঘমেয়াদী অর্থের চাহিদা পূরণ করার জন্য ট্রেজারি বন্ড ইস্যু করা হয়। তো ট্রেজারি বন্ড কি, এই প্রশ্নটি কিন্তু অনেক জ্ঞানমূলক অথবা অনুধাবনমূলক প্রশ্নে বোর্ডে এসেছে অনেকবার। তো সেক্ষেত্রে তোমরা এইটা খুব ভালো করে পড়বে। পাশাপাশি এই বিষয়টাও অনেক সময় এসেছে যে ট্রেজারি বন্ডে দেউলিয়াত্বের ঝুঁকি নেই কেন। তো ট্রেজারি বন্ডের সংজ্ঞাটি দিবে তোমরা, পাশাপাশি লিখবে ট্রেজারি বন্ডে দেউলিয়াত্বের ঝুঁকি নেই, কারণ এটি দেশের সরকার কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী বন্ড, আর সরকার কখনো দেউলিয়া হয় না, তাই ট্রেজারি বন্ডে দেউলিয়াত্বের ঝুঁকি নেই। এখন দেখো দেউলিয়া শব্দটির সাথে তোমরা পরিচিত, তারপর অনেকের মনে প্রশ্ন জাগতে পারে দেউলিয়া কাকে বলে। দেউলিয়া হলো ঋণ পরিশোধে অসমর্থ ব্যক্তি বা প্রতিষ্ঠান। আদালত যখন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ঋণ পরিশোধে অক্ষম বলে ঘোষণা দেয় তখন তাকে দেউলিয়া বলা হয়। এরপরে আসো কর্পোরেট বন্ড। তো কর্পোরেট শব্দটির সাথে তোমরা পরিচিত। কর্পোরেট হচ্ছে গিয়ে আসলে বৃহদায়তন বা বহুজাতিক কোম্পানিগুলোকে আমরা বলি কর্পোরেট কোম্পানি, অর্থাৎ যে কোম্পানিগুলো বিভিন্ন ধরনের পণ্য উৎপাদন করে, বিভিন্ন ধরনের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে, তাদেরকে কর্পোরেট বলা হয়। তো কর্পোরেশন বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী ঋণের দলিলকে কর্পোরেট বন্ড বলে। ট্রেজারি বন্ডের তুলনায় এ ধরনের বন্ডের ঝুঁকির পরিমাণ বেশি। সাধারণত কর্পোরেশন বা কোম্পানির দীর্ঘমেয়াদী অর্থের চাহিদা পূরণ করার জন্য কর্পোরেট বন্ড ইস্যু করা হয়। এরপরে আসো মিউনিসিপাল বন্ড। কেন্দ্রীয় সরকার ও এজেন্সি সমূহ ব্যতীত অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত দীর্ঘমেয়াদী ঋণের দলিলকে মিউনিসিপাল বন্ড বলে। যেমন বিমানবন্দর কর্তৃপক্ষ, স্থানীয় সরকার কর্তৃপক্ষ কর্তৃক ইস্যুকৃত বন্ডকে মিউনিসিপাল বন্ড বা পৌর বন্ড বলে। অর্থাৎ এখানে আসলে কোনো একটা নির্দিষ্ট অঞ্চল বা শহরের পৌরসভা কর্তৃক যে বন্ডগুলো ইস্যু করা হয় সেগুলোকে মিউনিসিপাল বন্ড বলা হয়। এরপরে আসো জামানতযুক্ত বন্ড কাকে বলে? যে বন্ড ইস্যু করার সময় এর বিপরীতে জামানত হিসাবে সম্পত্তি বন্ধক রাখা হয় তাকে জামানতযুক্ত বন্ড বলে, যেমন বন্ধকি বন্ড বা মর্টগেজ বন্ড। এইখানে সম্পত্তি বলতে স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ উভয়কে বোঝানো হয়। স্থাবর সম্পদ বলতে যে সম্পদগুলোকে আমরা সাধারণত স্থানান্তর করতে পারি না সেগুলো হচ্ছে স্থাবর সম্পদ, যেমন ভূমি, দালান কোঠা, ভারী যন্ত্রপাতি, আসবাবপত্র ইত্যাদি হচ্ছে স্থাবর সম্পদ। এগুলো যেমন বন্ধক রাখা যায়, তেমনি অস্থাবর সম্পদ যেগুলোকে আমরা সহজেই স্থানান্তর করতে পারি বা নগদায়ন করতে পারি সেগুলো হচ্ছে অস্থাবর সম্পদ, যেমন শেয়ার, বন্ড, ডিবেঞ্চার ইত্যাদি। এই সকল সম্পদ বন্ধক রেখে বন্ড ইস্যু করা গেলে তাকে জামানতযুক্ত বন্ড বলে, যেমন বন্ধকি বন্ড বা মর্টগেজ বন্ড। এছাড়া আছে জামানতবিহীন বন্ড। যে বন্ড ইস্যু করার সময় এর বিপরীতে কোনো প্রকার জামানত রাখা হয় না তাকে জামানতবিহীন বন্ড বলে, যেমন আই বন্ড। এরপরে আসো কুপন বন্ড। যে বন্ডে কুপন সুদের হার, পরিশোধকাল, লিখিত মূল্য ইত্যাদি উল্লেখ থাকে তাকে কুপন বন্ড বলে। অর্থাৎ যে বন্ড হতে নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট হারে কুপন সুদ পাওয়া যায় তাকে কুপন বন্ড বলে। এখন দেখো কুপন সুদ শব্দটি তোমরা হয়তো নতুন শুনছো যে কুপন সুদ বা কুপন রেট কাকে বলে। তো সাধারণত বন্ডের উপর যে হারে সুদ দেওয়া হয় তাকে বলা হয় কুপন সুদ বা কুপন রেট। এই বিষয়ে আমরা নেক্সট ক্লাসগুলোতে আরও জানবো, যেহেতু এগুলোর উপর আমাদের গাণিতিক সমস্যার সমাধান করতে হবে। তো এরপরে আছে জিরো কুপন বন্ড। যে বন্ডে কুপন সুদের হার লেখা থাকে না কিন্তু পরিশোধকাল, লিখিত মূল্য ইত্যাদি উল্লেখ থাকে তাকে জিরো কুপন বন্ড বলে। জিরো কুপন বন্ড সাধারণত বাট্টায় বিক্রি করা হয়।
এরপরে আসো অসীম বন্ড। যে বন্ডে কোনো মেয়াদকাল উল্লেখ থাকে না তাকে অসীম বন্ড বলে, অর্থাৎ যে বন্ডে ইস্যুকারী কর্তৃপক্ষ প্রতি বছর নির্দিষ্ট হারে সুদ প্রদান করে তাকে অসীম বন্ড বলে। এরপরে আছে জাঙ্ক বন্ড। যে বন্ডে ঝুঁকির পরিমাণ বেশি এবং আয়ের পরিমাণও অপেক্ষাকৃত বেশি তাকে জাঙ্ক বন্ড বলে। এছাড়া আছে পুট বন্ড। যে বন্ডের ধারক বা মালিক নিজে বন্ডের ইস্যুকারীকে নির্দিষ্ট সময় পরে বন্ড ক্রয় করার অনুরোধ জানায় তাকে পুট বন্ড বলে। এরপরে আছে আয় বন্ড। তো ঋণ গ্রহীতার আয় যথেষ্ট পরিমাণ না হলে যে বন্ডের উপর সুদ দেওয়া হয় না তাকে আয় বন্ড বলে, অর্থাৎ এখানে মূলত ঋণ গ্রহীতার আয়ের উপর, ঋণদাতার আয়ের উপর ঋণের সুদ নির্ভর করে, অর্থাৎ ঋণ গ্রহীতার আয় যথেষ্ট পরিমাণ না হলে যিনি ঋণ নিয়েছেন তিনি যদি সঠিকভাবে বা সঠিক পরিমাণ আয় করতে না পারেন তাহলে এই বন্ডের উপর সুদ দেওয়া হয় না, তাই একে আয় বন্ড বলা হয়। এছাড়া আছে চ্যাটেল বন্ধক। অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে আসে চ্যাটেল বন্ধক কি। এটাও একটা জামানতযুক্ত বন্ড। তো ব্যক্তিগত স্থায়ী সম্পত্তি জামানত হিসাবে রেখে যে বন্ড বা ঋণপত্র ইস্যু করা হয় তাকে চ্যাটেল বন্ধক বলা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, আমার মনে হয় আজকের ক্লাসটি তোমাদের অনেক ভালো লেগেছে এবং তোমরা অনেক উপকৃত হবে ক্লাসটি দেখে। আগামী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।